হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি ভয়ঙ্কর নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমে আপনারা শুনতে পাবেন আমাদের একজন সিনিয়র ভাই আলিফ ভাইয়ের আদমখোরের ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদেরকে ভয়ের অন্যরকম একটি শিহরণ দিয়ে দেবে। তো এরপর শুনতে পাবেন আমাদের একজন সহযোদ্ধা, আমাদের একজন অ্যাডমিন, আমাদের সবার প্রিয় আরাফাত ভাইয়ের কালো জাদুর একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে, আপনাদেরকে ভয়ের শিহরণ জাগাতে বাধ্য করবে। তো গাইস, আশা করি আজকের এপিসোডটি ভয়ঙ্কর রকম সুন্দর হতে যাচ্ছে। আর মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda.stories@gmail.com, bhutatda.stories@gmail.com। আপনাদের জানা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনা, আলিফ ভাইয়ের আদমখোরের ঘটনা। চলুন শুনে আসি তাহলে। ঘটনার শুরুতেই অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় ছোট ভাই ইমরান এইচ খান। আমি আলিফ বলছিলাম। আজকে আমি তোমাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা লিখে পাঠালাম। আশা করি ঘটনাটি অনেক ভালো লাগবে সবার। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের ঘটনায়। ঘটনাটির নাম রাখলাম আদমখোর। তাহলে চলো মূল ঘটনা শুরু করি। আমরা অনেকেই হয়তো অনেকের কাছ থেকে আদমখোরের কথা শুনেছি। অর্থাৎ আদমখোর হচ্ছে এমন এক জিনিস যা বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের মাংস কলিজা খেয়ে বেঁচে থাকে। আমরা জানি যে শহরাঞ্চলের তুলনায় সাধারণত গ্রাম অঞ্চলের নিরিবিলি পরিবেশে অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। শহরে যারা বসবাস করে তাদের হয়তো এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যারা গ্রামে থাকে তাদের কাছে এই সব ঘটনার কিন্তু নতুন কিছু না। এখন আমি এই রকমই এক আদমখোর ও কবরস্থানের ঘটনা শেয়ার করতে চলেছি। যে ঘটনাটি ঘটেছিল যশোর জেলার মহেশখালী নামের এক গ্রামে। গ্রামটি ছিল একেবারে নিরিবিলি। গ্রামের পাশে ছিল ছোট্ট একটা নদী, আর তার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানে প্রায়ই কিছু আজব আজব ঘটনা ঘটত। যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরদিন সেই লাশের আর কোনো খোঁজ পাওয়া যেত না। অর্থাৎ পরদিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায়, এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দু একটা হাড় পড়ে থাকতে দেখা যেত। গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবে নিল, এবং তারা মনে করলো হয়তো কোনো কুকুর, শিয়াল কিংবা কোনো হিংস্র জীবজন্তু লাশ নিয়ে খেয়ে ফেলেছে। তাই তারা কবরস্থানে গার্ডের ব্যবস্থা করলো, এবং গার্ডের থাকার জন্য কবরস্থানের পাশেই একটি ছোট্ট ঘর করে দেওয়া হয়। এরপর বেশ কয়েকদিন আর এইরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনাটা ঘটলো তার বেশ কিছুদিন পর। সেদিন ওই গ্রামেরই 4-5 বছরের ছোট্ট একটা শিশু পানিতে ডুবে মারা গিয়েছিল, আর তার কবর দেওয়া হলো সেই কবরস্থানটিতে। ওই দিন গার্ড রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল এইরকম যে কোনো হাড় গড়চি বলে যেই রকম শব্দ হয় ঠিক তেমন। সে ভাবলো নিশ্চয় কবরস্থানে কোনো শিয়াল কুকুর এসেছে। তাই সে শব্দ শোনার সাথে সাথে এক হাতে লাঠি আর এক হাতে একটি হারিকেন নিয়ে কবরস্থানে যায়।
সেখানে গিয়ে এবার সে যা দেখতে পেল, তারপর তার প্রাণ বের হয়ে যায় যায় অবস্থা। সে হ্যারিকেনের অল্প আলোতে স্পষ্ট দেখতে পেল যে বিরাট আকার অদ্ভুত ধরনের কিছু একটা কবর খুঁড়ে সেই শিশুটির লাশ বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই গার্ডের বর্ণনায় সেই অদ্ভুত ধরনের প্রাণীটি ছিল অনেকটা এইরকম যে কোনো একটা ৮-৯ ফুট উচ্চতার, দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথার থেকে একদম আলাদা, কোনো একটা হিংস্র জানোয়ারের মতো, এবং তার পুরো শরীর ছিল বড় বড় লোমে ঢাকা। এই অবস্থায় দেখা মাত্রই প্রচণ্ড ভয়ে তার হাতের লাঠি আর হারিকেন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটা বাড়ির সামনে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরে এলে চোখ মিলে দেখে তার আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এরপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর হঠাৎ তার শরীর প্রচণ্ড জ্বর হয়। এরপর আস্তে আস্তে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং একসময় সে মারা যায়। এরপর সেই কবরস্থানটি স্থানীয় লোকজন মাটি চাপা দেয় এবং সেখানে আর কোনোদিন কোনো লাশ দাফন করা হয়নি। তো ছোট ভাই, এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি তোমার কণ্ঠে খুব ভালোভাবে দর্শক বন্ধুদেরকে পড়ে শোনাবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আলিফ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। যদিও ঘটনাটা বেশ ছোট ছিল, তারপরেও কিন্তু ঘটনার মধ্যে যথেষ্ট পরিমাণ ডার্কনেস ছিল। তো এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য ভাই আসলে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুগণ, কেমন লাগলো আলিফ ভাইয়ের আজকের এই ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো গাইস, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনা তথা আমাদের সবার প্রিয় আরাফাত ভাইয়ের কালো জাদুর সেই অপেক্ষাকৃত ভয়ঙ্কর ঘটনাটিতে। চলুন শুনে আসি। ঘটনাটি আমাকে যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। তখন রাত প্রায় 12টা বাজে। রিয়ার বাবা রিয়াকে নিয়ে শ্মশানঘাটের উদ্দেশ্য করে কাদামাটির রাস্তা ধরে হাঁটতে লাগলেন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্ধকার রাস্তায় জনমানব শূন্য, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তার আলোয় মুহূর্তেই আলোকিত হয়ে যাচ্ছে চারপাশ। অনেক দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। হঠাৎ রাস্তার পাশে বড় কদম গাছের ডাল থেকে কিছু একটা ডানা ঝাপটা দিতেই বৃষ্টির পানি ঝরে পড়ল মাটিতে। তা দেখে রিয়ার বাবা কিছুটা ভয় পেয়েছে বটেই। রিয়া নিশ্চুপ হেঁটে চলেছে, আর তার বাবা রিয়ার হাত ধরে রেখেছে শক্ত করে। কর্দমাক্ত অনেকটা পথ পাড়ি দিয়ে খালপাড়ের সেই শ্মশানঘাটে পৌঁছাতেই রিয়ার বাবার চোখে পড়ল একটা আগুনের কুণ্ডলী। আগুনের কুণ্ডলী দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে অঘরী বাবা সাধন করেন গভীর রাতে। কাছে গিয়ে দেখতে পেল অঘরী বাবা চোখ বন্ধ করে সামনে আগুন জ্বালিয়ে সাধনায় মগ্ন। রিয়ার বাবা পেছন থেকে ডেকে উঠলেন, বাবা, ও বাবা, বলছি শুনছেন? অঘরী বাবা সাধনায় মগ্ন রিয়ার বাবার কোনো শব্দই যেন তার কানে পৌঁছালো না। রিয়ার বাবা আরেকটু সামনে এগিয়ে আবারও বলে উঠলেন, বাবা, ও বাবা, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি কেবল আমাকে বাঁচাতে পারেন এই বিপদ থেকে। এসব বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠলেন রিয়ার বাবা। কান্নার শব্দে অঘরী বাবার সাধনা ভেঙে গেল, আর বড় বড় রক্ত চক্ষু করে রিয়ার বাবার দিকে তাকিয়ে বলে উঠল,
মূর্খ ব্যক্তি, তুই কি দেখছিস না আমি সাধনায় আছি? কি এমন বিপদ তোর? আমাকে এই সময় জ্বালাতন করলি? রিয়ার বাবা কিছুটা সাহস সঞ্চয় করে অঘরী বাবার কাছে গিয়ে বলে উঠল, আমার মেয়েকে বাঁচান দয়া করে। গতকাল সে তার মা আর আমাকে মেরেই ফেলছিল প্রায়। সে কোনো কথাই বলছে না। আমার শান্তশিষ্ট মেয়েটা কি হয়েছে একটু দেখুন বাবা। এইটুকু বলতেই অঘরী বাবা ওনাকে থামিয়ে দিলেন। হয়েছে, আর বলতে হবে না তোর। এই মেয়েকে ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছে। যে অশরীরী তার উপর ভর করেছে সে তোদের বিনাশ করে তারপরেই ফিরে যাবে। কি ভাবছেন আপনারা? ঘটনা কিছু বুঝতে পারলেন না, তাই তো? জি, বুঝিয়ে বলছি। আর তার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 20 বছর আগে। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও শ্রোতা বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূতাড্ডার একজন অ্যাডমিন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আমাদের গ্রামের বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। এত অল্প সময়ে এই প্ল্যাটফর্মে সবার এত ভালোবাসা পাবো কল্পনাও করিনি কখনো। চেষ্টা করব আমার সেরাটা দিয়ে সবসময় পাশে থাকার। আশা করি আমার প্রতি আপনাদের ভালোবাসাও অব্যাহত থাকবে। অন্ধকার রুমে একা বিছানায় শুয়ে কানে হেডফোন গুঁজে দিয়ে ভূতাড্ডার ঘটনাগুলো শুনতে থাকুন। অনুভব করুন আপনি হারিয়ে গেছেন এক অজানা পথে। ঘটনার প্রতিটা মুহূর্ত নিজের মতো করে অনুভব করুন। দেখবেন এই ঘটনাগুলো আপনাকে অদ্ভুত এক আনন্দ দিচ্ছে। কথা না বাড়িয়ে এগিয়ে যাচ্ছি মূল ঘটনায়। লেখার ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইন্ডিয়ার কোনো এক ছোট্ট গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রিয়ার। সে তার বাবা মার প্রথম সন্তান হওয়াতে তার আদরের কোনো কমতি ছিল না পরিবারে। বিয়ের বয়স যখন 2 বছর জন্ম হয় তার বোন কাঞ্চনের। রিয়া ছোটবেলা থেকে তার বোনের দেখাশোনা করত, অনেক খেয়াল রাখতো ছোট বোন কাঞ্চনের। আস্তে আস্তে একসাথে বড় হতে থাকলো দুই বোন। ছোটবেলা থেকে রিয়া ছিল বেশ শান্তশিষ্ট, অনেক আদুরে। রিয়া স্কুলে যাওয়ার পাশাপাশি বাবার সাথে মাঠে কাজ করা থেকে শুরু করে পরিবারের সমস্ত কাজে সাহায্য করত। অন্যদিকে কাঞ্চন ছিল তার ঠিক বিপরীত। কারো কোনো কথা শুনতো না, পড়ালেখায় অমনোযোগী, আর ঘরের কাজে হাতও লাগাতো না। খিটখিটে মেজাজ, সারাদিন ঘরে বসে সময় কাটাতো। তাদের বাবা মা মনে করে কাঞ্চন হয়তো এখনো ছোট, তাই এমন। বড় হলে সব ঠিক হয়ে যাবে হয়তো। দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, কিন্তু কাঞ্চনের কোনো পরিবর্তন আসে না। প্রতিটি ক্লাসে ফেল করে, কারো কথা শোনে না, আর কেমন জানি মনমরা হয়ে থাকে। রিয়া প্রতি ক্লাসে ভালো রেজাল্ট করে, সবার বাহবা পায়। পাড়া প্রতিবেশীরাও রিয়াকে অনেক প্রশংসা করে। রিয়া যদি কাঞ্চনকে শাসন করতে যায়, কাঞ্চন উল্টো রাগ দেখায়। তাদের বাবা মা যখন কাঞ্চনকে বকাবকি করে, সে রিয়ার উপর ক্ষিপ্ত হয়ে তার সাথে খারাপ আচরণ করে। কাঞ্চন বলে রিয়া ইচ্ছা করেই তার বাবা মাকে দিয়ে বকা শুনিয়েছে। কাঞ্চনের বয়স তখন 14 বছর আর রিয়া 16 বছরের। দুজনে একই স্কুলে পড়ার কারণে একসাথে স্কুলে যাওয়া আসা করত। একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে জঙ্গলের ভেতর একটা বড় বটগাছের তলায় তান্ত্রিক টাইপের কেউ একজনের নজরে আসে কাঞ্চনের। সে কিনা লাল ধুতি পরনে আর গলায় অনেক মালা পরিহিত ছিল। কাঞ্চন তা দেখে রিয়াকে জিজ্ঞেস করলো, ওই লোকটি কে এবং কি করছে? রিয়া দেখলো ওটা ছিল একজন হিজড়া তান্ত্রিক, যে কিনা জাদুটনার কাজ করে মানুষের ক্ষতি করে। তাই রিয়া যত দ্রুত সম্ভব কাঞ্চনকে নিয়ে বাড়িতে চলে আসে। কিছুদিন পর কাঞ্চনের পড়ালেখার অনেকটা খারাপ অবস্থা দেখে রিয়া তার ক্লাস শিক্ষকের কাছে এই বিষয়ে জানতে চায়। ক্লাস শিক্ষক কিছুটা অবাক হয়ে বলেন, কাঞ্চন গত 1 মাস ধরে ক্লাস করে না। রিয়া বলে উঠল, আমরা একসাথে স্কুলে আসা যাওয়া করি,
তাহলে সে ক্লাস না করে কোথায় যায়? রিয়া সেদিন বাড়িতে গিয়ে কাঞ্চনের কাছে জানতে চায় সে স্কুলে না গিয়ে কোথায় থাকে, এবং এই নিয়ে অনেক বকাবকি করলো কাঞ্চনকে। তাদের বাবা মা বিষয়টি শুনে তারাও অনেক বকাবকি করলো কাঞ্চনকে। কাঞ্চন মুখের ওপর জবাব দিল সে পড়ালেখা করবে না, তার এসব ভালো লাগে না। তার মা এটা শুনে কিছুটা রাগ সামলাতে না পেরে কাঞ্চনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। কাঞ্চন কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। এই সন্ধ্যাবেলায় একটা মেয়ে কোথায় যাবে তা ভেবে তার বাবা মা পিছনে কিছুটা চিল্লিয়ে কাঞ্চনকে ডেকে বলল ঘরে ফিরে আসতে। কিন্তু কাঞ্চন রাগের বশে বাড়ি থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো, আর মনে মনে রিয়ার উপর এক আকাশ সমান অভিমান অভিযোগ নিয়ে পথ চলতে চলতে বিড়বিড় করে বলতে থাকলো, তোমরা কেউ আমাকে বোঝো না। রিয়া ইচ্ছা করেই আমাকে বাবা মাকে দিয়ে বকা শুনিয়েছে। এক বুক অভিমান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সামনে সেই জঙ্গলের কাছে আসতেই আবারও চোখ পড়ল সেই হিজড়া তান্ত্রিক। কিছুটা কৌতূহল হয়ে চুপি চুপি এগিয়ে গেল তান্ত্রিকের দিকে। তান্ত্রিক আগুন জ্বালিয়ে অনেকগুলো পুতুল সামনে রেখে কি যেন পড়ছে বিড়বিড় করে। হঠাৎ আগুনে কিছুটা সরিষার তেল ছুঁড়ে দিতেই ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল সেই আগুন। কাঞ্চন দেখতে পায় সেই হিজড়া তান্ত্রিক বলে উঠল, আসো, আসো আমার কাছে, তোমার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। কাঞ্চন কিছুটা অবাক হলো এসব শুনে, কিন্তু তার মনের ভেতর জেগে ওঠা কৌতূহল তাকে বারবার তান্ত্রিকের কাছে টেনে নিচ্ছে। কাঞ্চন হিজড়া তান্ত্রিকের দিকে এগোতে কিছুটা ভয় পেল। পিছনে ফিরে বাড়ির দিকে পা বাড়াবে তখনই সে হিজড়া তান্ত্রিক বলে উঠল, তোমার বোন তোমাকে ইচ্ছা করেই অপমানিত করেছে। পরিবারে তোমার কোনো মূল্য নেই। সবাই তোমার বোনকে দাম দেয় আর তোমাকে ঘৃণার চোখে দেখে। এসব বলে হিজড়া তান্ত্রিক কাঞ্চনকে আরো উত্তক্ত করে তুলল। যদি সবাইকে নিজের মতো করে পেতে চাও, তোমার প্রয়োজন আমার সাহায্য। একমাত্র আমিই পারি তোমাকে বশীকরণ শেখাতে। যদি সবাইকে তোমার বশে আনতে চাও, বিশেষ করে তোমার বোন রিয়াকে, তাহলে কাল রাত 12টায় এখানে একা হাজির হবে। আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে কি করতে হবে। তান্ত্রিক মনে মনে হেসে উঠল আর বলল, আরো একটি পরিবার ধ্বংস হবে এইবার। হিজড়া তান্ত্রিকের কথা শুনে কাঞ্চন কিছুটা ভয় পেলেও মনে মনে অনেকটা কৌতূহলী হয়ে ওঠে। ইচ্ছে পোষণ করে বশীকরণ বিদ্যা অর্জন করার। তার বোনকে বশ করার ইচ্ছা জাগলো মনে। বাড়িতে ফিরে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল কাঞ্চন। পরের দিন অপেক্ষা করতে লাগলো রাত 12টা বাজার। রাত 12টা বাজতেই আস্তে আস্তে পা টিপে টিপে সবার অজান্তেই ঘর থেকে বের হয়ে হাঁটতে শুরু করলো সেই জঙ্গলের দিকে। হিজড়া তান্ত্রিকের কাছে পৌঁছাতেই তাকে কাছে টেকে বসতে বলল। একটা কুণ্ডলী বানিয়ে আগুন জ্বালিয়ে দিল, আর তান্ত্রিক বিড়বিড় করে কি সব পড়তে শুরু করলো। তান্ত্রিকের পোটলা থেকে কিছু বই আর অনেকগুলো পুতুল বের করে অদ্ভুত কি সব আঁকা আরম্ভ করলো পুতুলের গায়ে। আগুনের এক পাশে তান্ত্রিক আর অন্য পাশে কাঞ্চন বসলো। হিজড়া তান্ত্রিক বলে উঠল, আমি যা যা বলবো আমার সাথে বলবে, আর চোখ বন্ধ করে যা দেখবে ভয় পাবে না। ভয় পেয়ে চোখ খুলবে না আমি না বলা পর্যন্ত। পরক্ষণে চোখ বন্ধ করলো কাঞ্চন। সে দেখতে পেল একটা রাস্তা দিয়ে সে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ তার সামনে এক অশরীরী এসে দাঁড়ায়। এমন ভয়ঙ্কর চেহারা সে আগে কখনোই দেখেনি। একটা চিৎকার দিয়ে চোখ খুলে দাঁড়িয়ে যায় কাঞ্চন। হিজড়া তান্ত্রিক অনেকটা রাগান্বিত হয়ে বলে ওঠে, তোমাকে আগেই বলেছি যত যাই হোক চোখ খুলতে না। এরকম হলে তোমার কোনো কিছুই শেখা হবে না। তান্ত্রিক অনেক শক্তি লাভের লোভ দেখিয়ে আবারও সাধনা করার জন্য রাজি করায় কাঞ্চনকে। কাঞ্চন আবারও চোখ বন্ধ করে। তান্ত্রিক বিড়বিড় করে কি সব করতে থাকে।
কাঞ্চন আবারও আজব আজব জিনিস দেখতে শুরু করে। কাঞ্চন কুৎসিত চেহারার প্রেতাত্মা দেখতে পেল। ভয়ে ভয়ে রাস্তাটা পার হতে লাগলো। কাঞ্চনকে অনেক ভয় দেখাতে লাগলো প্রেতাত্মারা। অনেকক্ষণ হাঁটার পর রাস্তা শেষ হয়ে গেল, আর তখন হিজড়াতান্ত্রিক কাঞ্চনকে চোখ খুলতে বলল। সেদিনের মতো কাঞ্চনকে বাড়ি ফিরে যেতে বলল। তাকে কিছু বই দিয়ে এগুলো অনুসরণ করতে বলল হিজড়াতান্ত্রিক। পরিবারের অজান্তে কাঞ্চন প্রতিনিয়ত হিজড়াতান্ত্রিকের কাছে কালো জাদুর চর্চা করতে থাকলো। এভাবে কেটে যায় 4টি বছর। এতদিনে চর্চায় অনেকটা দক্ষ হয়ে ওঠে কাঞ্চন। এদিকে রিয়া পড়াশোনা শেষ করে গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পায়। অনেক ভালোভাবে শিক্ষকতা করার পাশাপাশি কিছুদিনের মাঝেই রিয়ার পদোন্নতি হয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পায়। রিয়ার বাবা মা, তার প্রতিবেশী সবাই অনেক বাহবা দিতে থাকে রিয়াকে। বিপরীতে কাঞ্চন পড়ালেখা ছেড়ে দিয়ে কেমন জানি একাকী হয়ে পড়ে থাকতো। রিয়ার এসব সফলতা কাঞ্চন সহ্য করতে পারছিল না। গ্রামের জমিদার তার ছেলের জন্য রিয়ার বাবার কাছে রিয়ার সাথে জমিদারের একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব দিল। রিয়ার বাবা খুশিতে আত্মহারা হয়ে গেল। মেয়ের এমন সফলতা দেখলে কোন বাবাই না ভালো লাগবে না বলুন? জমিদারের ছেলে দেশের বাইরে পড়ালেখা করছে, আর 2 মাস পর পড়ালেখা শেষ করে দেশে ফিরতেই বিয়ে। আর তা শুনে কাঞ্চন মুহূর্তেই অগ্নিকন্যা হয়ে উঠল। কেননা কাঞ্চন ওই জমিদারের ছেলেকে মনে মনে পছন্দ করত। সে নিজে নিজে বলতে লাগলো, এইবার রিয়া বেশি বাড়াবাড়ি করে ফেলছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। কাঞ্চন সেই হিজড়াতান্ত্রিকের কাছে গিয়ে সবকিছু খুলে বলে, আর রিয়াকে কাঞ্চনের বশ করার সর্বোৎকৃষ্ট উপায় বলতে বলে। হিজড়াতান্ত্রিক পাশে একটি বিড়াল ছিল। তান্ত্রিক আর কাঞ্চন মিলে যজ্ঞ আরম্ভ করলো। তান্ত্রিক বলল, আজকে পরীক্ষামূলকভাবেই তুমি চেষ্টা করবে, আর আমি দেখব এতদিন তোমাকে কি কি শেখাতে পেরেছি। তখন কাঞ্চন বিড়ালের গায়ের কিছু লোম ছিঁড়ে কি সব মন্ত্র পড়ল, আর তাদের সামনে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডলিতে লোমগুলো নিক্ষেপ করলো। একটু পরে বিড়ালটি কেমন যেন ছটফট করতে শুরু করলো। একটা পুতুলের গায়ে কিছু একটা অঙ্কন করে আরো কিছু লোম নিল সেই বিড়ালের গা থেকে, আর পুতুলটিও নিক্ষেপ করলো আগুনে। মুহূর্তে বিড়ালটির গায়েও আগুন ধরে গেল, আর চিৎকার করতে করতে বিড়ালের পুরো শরীর জ্বলে ছাই হয়ে গেল। এসব দেখে কাঞ্চন আর হিজড়াতান্ত্রিক এক ঐশাসিক আনন্দে বুক ফাটা হাসিতে লিপ্ত হলো। তান্ত্রিক কাঞ্চনকে রিয়ার কিছু চুল আনতে বলল, আর কাঞ্চন পরের দিন রিয়া ঘুমিয়েতে গেলে তার মাথা থেকে কিছু চুল কেটে তান্ত্রিকের কাছে চলে যায়। এই চুল দিয়ে তারা আবারও তাদের কার্যক্রম শুরু করলো। কাঞ্চন পুতুলের গায়ে রিয়ার কিছু চুল দিয়ে কি সব অঙ্কন করলো, আর কিছু চুল মন্ত্র পড়ে আগুনে নিক্ষেপ করলো। পরের দিন থেকে রিয়ার শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। সে কিছুই খেতে পারছিল না, আর কোনো কাজ করতে পারছিল না। কাঞ্চন এসব দেখে মনে মনে অনেক আনন্দ পেতে লাগলো, আর ঘরে বসে বসে পুতুলের গায়ে সুই দিয়ে গুঁতো দিতে লাগলো। পুতুলের গায়ে সুই দিয়ে যতই গুতায় ততই রিয়ার যন্ত্রণা বেড়ে যায়। রিয়ার অসহ্য মাথা ব্যথা শুরু হয়। রিয়া রীতিমতো স্কুলে যাওয়া ছেড়ে দিল, সবার সাথে কথা বলাও কমিয়ে দিল। এসব দেখে রিয়ার বাবা চিন্তা করলো ডাক্তারের কাছে নিয়ে যাবে রিয়াকে। পরদিন ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য রেডি হলো রিয়ার বাবা। আর কাঞ্চন সেই পুতুলে সুই ফোটানো জায়গাগুলো বন্ধ করে দেয়। রিয়ার মনে হলো যেন সমস্যার আর শেষ নেই। রিয়া তার বাবাকে ডাক্তারের কাছে যেতে হবে না বলে জানালো। বলল, আমি ভালো হয়ে গেছি, এখন স্কুলে যেতে যাচ্ছি। এদিকে কাঞ্চনও রিয়ার পিছনে স্কুলে গেলে আর রিয়ার ক্লাসে গিয়ে বাচ্চাদের পড়াতে লাগলো। কাঞ্চন পুতুলটিতে আরো সুই ফোটাতে লাগলো। রিয়া আবারও শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আর একটা ঘোরের মধ্যে গিয়ে পড়া না পারায় অজুহাতের একটা বাচ্চাকে বেত দিয়ে ইচ্ছে মতো মারতে থাকলো। বাচ্চাটি কান্না করতে লাগলো, আর রিয়া রীতিমতো
মারতেই থাকলো বাচ্চাটিকে। রিয়ার এমন আচরণ দেখে সবাই অবাক হলো, কেননা রিয়া কখনোই কোনো বাচ্চাকে মারধর করেনি। পরবর্তীতে অন্য শিক্ষকেরা এসে রিয়াকে থামায় আর তাকে বাড়িতে দিয়ে আসলো। এদিকে বাচ্চাটির হাত ফেটে রক্ত বের হয়ে গেছে। বাচ্চাটির বাবা মা এসে স্কুল কমিটিকে অভিযোগ করলো। তারা জানালো রিয়াকে হয় চাকরি থেকে বরখাস্ত করবে, নয়তো তারা আইনি ব্যবস্থা নেবে। স্কুল কমিটি স্কুলের সুনামের কথা চিন্তা করে রিয়াকে চাকরি থেকে বরখাস্ত করলো। এদিকে রিয়ার মাথা ব্যথা বেড়েই চলেছে। রিয়ার বাবা তাকে একটি ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছু খুঁজে পেল না। কিছু ওষুধ দিল, আর তাতে কাজ না হলে একজন মানসিক রোগের ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। এদিকে কাঞ্চন আরো বেশি করে পুতুলের ওপর কালো জাদুর প্রয়োগ করতে লাগলো, আর রিয়ার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এক রাতে রিয়া তার শরীরে কেউ একজনের হাতের স্পর্শে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখতে পায় একটি অর্ধেক পোড়া অবয়ব তার বুকের উপর চেপে বসেছে আর রিয়ার গলা চেপে ধরেছে। তা দেখে রিয়া জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে তার বাবা মা রুমে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। রিয়া কাঁপতে কাঁপতে ঘটনা সব খুলে বলে। সবাই পুরো ঘর খুঁজতে লাগলো, কিন্তু কারো অস্তিত্ব খুঁজে পেল না। পরের দিন ঘরের এক কোণে রিয়া মাথার চুল ছেড়ে দিয়ে একা বসে রইল। তার মা এসে কি হয়েছে জিজ্ঞেস করতে রিয়া তার মার গলা চেপে ধরে। কর্কশ গলায় বলতে থাকে, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবি না, সবাইকে শেষ করব আমি। রিয়ার মা অনেক চেষ্টা করেও তার গলা থেকে রিয়ার হাত ছাড়াতে পারছিল না। ঘরে কিছুটা শব্দ পেয়ে রিয়ার বাবা দৌড়ে এসে অনেক কষ্টে রিয়ার হাত থেকে ছাড়িয়ে নেয় তার মাকে। তখন রিয়া তার বাবা মাকে উদ্দেশ্য করে অসভ্য ভাষায় গালি দিতে থাকে। সেদিন রাতে রিয়া কাউকে কিছু না বলে দৌড়ে ছাদে চলে যায়, আর ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। রিয়ার বাবাও তার পিছে পিছে ছাদে গিয়ে তাকে পেছন থেকে ধরে ফেলে। তখন রিয়া আবারও পুরুষ গলায় বলে ওঠে, ছেড়ে দে আমায়, আমি তোর মেয়েকে শেষ করে দেব। রিয়ার বাবা মা কোনো মতে সেদিনের মতো তাকে শান্ত করে। রিয়ার বাবা অবস্থা বুঝতে পারে এটা কোনো ডাক্তারের অসুখ না, বরং কোনো কিছুর ছায়া পড়েছে রিয়ার উপর। পরের দিন কিছু পণ্ডিতদের খবর দিল রিয়াদের ঘরে পুজো করে শনি কাটানোর জন্য। রীতিমতো সবকিছুর আয়োজন হলো। কুণ্ডলি বানিয়ে আগুন জ্বালানো হলো। রিয়াকে তার মা যখন আগুনের সামনে এনে বসাতে যাবে, তখনই এক ভয়ঙ্কর রূপ ধারণ করে রিয়া। পুরুষ কণ্ঠে বলে ওঠে, কিরে পণ্ডিত, তুই আমাকে তাড়াবি? এত শক্তি আছে তোর আমার সাথে মোকাবেলা করার? এই বলে জোরে জোরে হাসতে লাগলো রিয়া। পণ্ডিত অবস্থা বুঝতে পেরে রিয়ার বাবাকে বলেন, মাফ করবেন মশাই, এই কাজ আমাকে দিয়ে হবে না। আপনার মেয়েকে এক শক্তিশালী প্রেতাত্মা ভর করেছে। আপনি বরং আপনার মেয়েকে নিয়ে অঘরী বাবাদের কাছে চলে যান, কেবল তিনারাই এর প্রতিকার করতে পারবেন। এই সেই শ্মশান ঘাটের অঘরী বাবা, যার কথা শুরুতেই শুনেছেন। অঘরী বাবা বলেন, আমি আগামীকাল এই প্রেতাত্মা তাড়াবো, তবে সমস্যা রয়েছে একটা। অঘরী বাবা বলে উঠলেন, আগামীকাল রাতে রিয়ার মা আর রিয়ার সাথে নিয়ে এই জায়গায় চলে আসবি। তবে হ্যাঁ, আসার সময় রিয়ার একটা পূর্বে পরিধান করা কাপড় নিয়ে আসবি। রিয়াকে একটা তাবিজ পরিয়ে দিয়ে অঘরী বাবা বলল, এখন যেতে পারিস। পরের দিন ঠিক সময়ে রিয়ার বাবা মা রিয়াকে নিয়ে সেই শ্মশান ঘাটে অঘরী বাবার কাছে চলে গেল। অন্যদিকে এসব জানতে পেরে কাঞ্চন সেই জঙ্গলে গিয়ে তার কর্মযজ্ঞ আরম্ভ করে দিল, যাতে রিয়ার কালো জাদু কাটাতে না পারে। অঘরী বাবা আগুন জ্বালিয়ে চোখ বন্ধ করে মনে মনে বিড়বিড় করে কি সব করতে লাগলো। রিয়ার কাপড় দিয়ে একটি পুতুল আকৃতি বানিয়ে তার মাঝে হিজিবিজি কিছু অঙ্কন করলো।
অঘরী বাবা হঠাৎ চোখ খুলে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, তোমাদের মেয়েকে ভয়ঙ্কর এক শক্তিশালী কালো জাদু করা হয়েছে। কালো জাদুর মাধ্যমে যে প্রেতাত্মাকে পাঠিয়েছে সে প্রাণ না নিয়ে যাবে না। আর এই কালো জাদু করেছে তোমাদের অন্য মেয়ে কাঞ্চন। সে হিজড়া তান্ত্রিকের পাল্লায় পড়ে নিজের জ্ঞান হারিয়ে এমন নিচু কাজে লিপ্ত হয়েছে। এসব করার কারণ হলো তার প্রতিহিংসা। অঘরী বাবা তখন কাঞ্চনের সকল ঘটনা বলতে লাগলেন। এসব শুনে রিয়ার মা বাবা অনেকটা অবাক হয়ে গেলেন আর অঘরী বাবার কাছে এসবের থেকে পরিত্রাণ চাইলেন। অঘরী বাবা বললেন, এর একমাত্র উপায় হলো তোমাদের যে কোনো এক মেয়ে বলি দেওয়া। রিয়াকে সুস্থ করতে চাইলে সেই আত্মা কাঞ্চনকে নিয়ে যাবে, আর এভাবে ছেড়ে দিলে সে রিয়াকে নিয়ে যাবে। এখন আপনারা ভেবে বলুন কি করবেন। সন্তান যতই খারাপ হোক না কেন বাবা মায়ের কাছে অনেক দামি। রিয়ার মা কান্না করতে লাগলেন, কিন্তু কাঞ্চনের এমন ঘৃণিত কাজ আর রিয়ার নিষ্পাপ চেহারা দেখে বললেন, আপনি আমার রিয়াকে ভালো করে দিন। অঘরী বাবা রিয়ার কাপড় দিয়ে বানানো সেই পুতুলটি আগুনে নিক্ষেপ করে দিল আর জোরে জোরে মন্ত্র পড়তে রইল। অন্যদিকে কাঞ্চনের কোনো বিদ্যা কাজ করছিল না। তার সারা শরীরে জ্বালাতন শুরু হয়ে গেল আর কিছুক্ষণ পরেই অঘরী বাবার পুতুল জ্বলে ছাই হয়ে গেল আর ওদিকে কাঞ্চনও মারা গেল। অঘরী বাবা বলে উঠল, কাজ সফল হয়েছে, এবার আপনারা বাড়ি ফিরে যান। পাশের জঙ্গল থেকে কাল সকালে কাঞ্চনের লাশটি নিয়ে আসবেন। রিয়াকে নিয়ে তার বাবা মা বাড়িতে ফিরে আসলেন। রিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল আর আগের মতো স্বাভাবিক হয়ে গেল। কিছুদিনের মাঝেই জমিদারের ছেলে বাড়ি আসলে তার সাথে রিয়ার বিয়ে হলো। এসব নোংরা কাজের জন্য নির্মম পরিণতি ভুগতে হলো কাঞ্চনকে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, কালো জাদুর মাঝে যে সব সময় সবার ক্ষতি হয়ে থাকে তার আরেকটি উদাহরণ হলো এই ঘটনা। আশা করি ঘটনাটি সবার অনেক ভালো লেগেছে। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ঘটনায়। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ধন্যবাদ আরাফাত ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। শুধু সুন্দর না, ভয়ঙ্কর রকম সুন্দর। আসলে আরাফাত ভাই, আপনাকে ধন্যবাদ দেওয়ার শেষ নেই, কারণ আপনি যেইভাবে আমাদের মহান দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিয়েছেন, তারপরে আবার এই ঘটনা লিখে আমাদেরকে পাঠান ভাই। সত্যি ভাই, আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ আরাফাত ভাই, এইভাবে আমাদের পুরো টিমকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সত্যি ভাই, আমরা সবাই আপনার কাছে চিরকৃতজ্ঞ। তো বন্ধুগণ, কেমন লাগলো আরাফাত ভাইয়ের আজকের এই ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নতুন ঘটনা লিখতে অনেকটাই অনুপ্রেরণা যোগায়। তো আশা করব আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইমরান এইচ খান এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।